लिविंग लीजेंड मानता हूं, जो वो है भी। आप लोग आप सबका बहुत बहुत स्वागत है। कृपया मंच पर अपना स्थान ग्रहण करें। पश्चिम बंग हिंदी भाषी समाज के प्रधान संरक्षक मोहम्मद सलीम साहब, सलीम भाई अभी कुछ देर में उपस्थित होने वाले हैं। उनसे बात हुई है, पार्टी के किसी कार्यक्रम में व्यस्त हैं। वो जितना जल्दी हो सके यहाँ पहुंचेंगे, तब तक हम अपना कार्यक्रम प्रारंभ करते हैं। मैं हमारे साथी राजीव पांडे से अनुरोध करूंगा कि वो पुष्प गुच्छ देकर हमारे अतिथियों का अभिनंदन करें, स्वागत करें। श्री नरेंद्र पोद्दार जी, श्रेया जायसवाल से अनुरोध है कि वो पुष्प गुच्छ देकर स्वागत करें श्री संजय मुखोपाध्याय जी का। (1925 से 2025) यह सिनेमैटिक विजनरी ऋतिक घटक क्या जन्मशती वर्ष है। पश्चिम बंग हिंदी भाषी समाज ने अपने पिछली मीटिंग में यह निर्णय लिया था कि ऋतिक घटक की जन्मशती मनाई जाएगी पूरे राज्य में। यह इस एक बड़े कार्यक्रम की श्रृंखला का शुरुआती कार्यक्रम है। इस कार्यक्रम के उद्बोधन के लिए, जैसा कि पूर्व घोषित है, डॉक्टर कमलेश्वर मुखर्जी इसका उद्घाटन करेंगे। मैं उनसे अनुरोध करूंगा कि वो अपने उद्बोधन वक्तव्य से इस कार्यक्रम का उद्घाटन करें। इससे पहले शिल्पकार जी माला लाइए। ऋतिक घटक जी की तस्वीर पर माल्यार्पण करेंगे डॉक्टर कमलेश्वर मुखर्जी, और हम सब उनके साथ रहेंगे। ऋतिक घटक द लीजेंडरी सिनेमैटिक विजनरी, इनकी फिल्म त्रयी देश विभाजन पर बनी हुई है। मेघे ढाका तारा, कोमल गंधार और सुवर्ण रेखा। इनके जीवन पर एक फिल्म बनाई डॉक्टर कमलेश्वर मुखर्जी ने 2013 में, मेघे ढाका तारा के नाम से, जो फिल्म बहुत चर्चित हुई। मैं कार्यक्रम का उद्घाटन करने के लिए, उद्बोधन वक्तव्य के लिए आमंत्रित करता हूं डॉक्टर कमलेश्वर मुखर्जी को। নমস্কার, শুভ সকাল।
মঞ্চে উপবিষ্ট যারা রয়েছেন এবং আপনারা যারা আজকে এই অনুষ্ঠানে যোগদান করেছেন এবং পশ্চিমবঙ্গ হিন্দিভাষী সমাজের যারা এই অনুষ্ঠানটাকে এত সুন্দর করে সাজিয়েছেন তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ এবং তাঁর স্মরণে আমরা কিছু কথা শুনব এবং সব থেকে বড় কথা একটা ছবি দেখব সুবর্ণরেখা তার তৈরি করা। যেহেতু ছবিটাই অনেক কথা বলে তাই তার আগে খুব বেশি বলার খুব যে মানে হয় তা না। আর তাছাড়া ঋত্বিক বাবু সম্বন্ধে আমাদের যে জানা তা আমরা অনেকটাই জেনেছি যার কাছ থেকে, যার বই পড়ে এবং তার পরবর্তীকালে জীবনে কথাবার্তা শুনে ভীষণই ঋদ্ধ হয়েছি। শ্রী সঞ্জয় দা, ডক্টর সঞ্জয় মুখোপাধ্যায় আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন। সঞ্জয় দাই বলবেন। আমি দু একটা কথা বলতে পারি একদম প্রারম্ভিক পর্যায়ে। সেটা হচ্ছে যে আমরা যখন ঋত্বিক ঘটককে কাজ দেখি বা তাকে স্মরণ করি তখন আমরা যদি তাকে বস্তুনিষ্ঠ হয়ে দেখি, ব্যক্তি পুজোর ওপরে উঠে দেখি, তখন একটা বিষয় খুব স্পষ্ট হয়। সেটা হচ্ছে যে সময়ে ঋত্বিকবাবু কাজ শুরু করছেন সেই যে সময়টা, অর্থাৎ দ্বিতীয় মহাযুদ্ধোত্তর, দাঙ্গা, কালোবাজারি এবং আমাদের দেশের স্বাধীনতা যুব সন্ধিক্ষণ, স্বাধীনতা আসার সেই সময় চতুর্দিকে বিক্ষোভ এবং যেভাবে সারা পৃথিবী জুড়ে ফ্যাসিবাদের যে আগ্রাসন ছিল সেই আগ্রাসনের বিরুদ্ধে ফ্যাসি বিরোধী মঞ্চ তৈরি হচ্ছে, প্রোগ্রেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশন কিংবা পরবর্তীকালে আইপিজিএ, গণনাট্য সংঘ তৈরি হচ্ছে এবং তার সঙ্গে ফিল্ম সোসাইটি মুভমেন্টও শুরু হচ্ছে। এই সময়কালটা বোধহয় খুব গুরুত্বপূর্ণ ছিল। জন্ম শতবর্ষ পালন নিছক তাকে নিয়ে আরেকবার চিন্তা ভাবনা করা নয়। মূল কারণটা বোধহয় এই যে আজকের সময়টা, যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দেখা যাচ্ছে যে সেই সংকটগুলো আবার ফিরে এসেছে। যে অর্থনৈতিক সংকট আমরা সেই সময় দেখেছি বা পড়েছি, যে ভয়ঙ্কর যুদ্ধ নিয়ে উন্মত্ত পৃথিবী এবং তার পরবর্তীকালে সাম্প্রদায়িক বিভাজন, দাঙ্গা এবং সব থেকে বড় কথা তার বিরুদ্ধে লড়াই আর মানুষে মানুষে বিভাজন, সেই যে রাজনীতি এবং যে অর্থনৈতিক প্রেক্ষিত, সেইটার কোনো কারণে আজকে আবার ফিরে এসেছে। কারণটা খুব স্পষ্ট, কোনো কারণে বলবো না, কারণটা খুব স্পষ্ট। সেটা হচ্ছে একটা সময় সেই ক্লাসিক্যাল লিবারাল ইকোনমিক্স যথেচ্ছ মুনাফার জন্য তৈরি হওয়া যে অর্থনীতি, মুনাফা অর্জনের জন্য তৈরি হওয়া, তা আবার ফিরে এসেছে। আমরা জানি
90-এর দশক থেকেই, এবং পৃথিবীর ক্ষমতার ভারসাম্য বদলেছে, এবং তার ফলশ্রুতি তারপরেও কেটে গেছে প্রায় 35টা বছর। তার ফলশ্রুতি হিসেবেই বোধ হয়, যেমন রোরিং 20s-এর ফলশ্রুতি হিসেবেই 29 সালের ডিপ্রেশন এসেছিল, আজকে সেই পর্যায়টা আসতে চলেছে এবং আরো ভয়ঙ্কর সময় আসতে চলেছে। কিন্তু ঋত্বিক বাবুর যে বক্তব্য সারবত্তা জীবনে, সেটাই কিন্তু এই যে সীমান্ত সন্ত্রাস, যুদ্ধ, বিভিন্ন দেশের ভৌগোলিক যে নির্মাণ, এবং বিশেষ করে আমাদের দেশের এবং আমাদের রাজ্যের, বাংলার যে দুভাগ হয়ে যাওয়া, তার যে যন্ত্রণা, শুধু ভৌগোলিক বিভাজন তো নয়, তার সঙ্গে সঙ্গে রয়েছে সামাজিক, মনস্তাত্ত্বিক, অর্থনৈতিক বিভাজন। সেই বিভাজনের বিরুদ্ধে কথা বলার একটা রূপ। শিল্পীরা নানা ধরনের মানুষ হন। দেখা যায় যে বিভিন্ন বাজারের চাপে, অর্থনৈতিক চাপে এবং অন্যান্য কিছুটা প্রলোভন, কিছুটা ভয়, এইসব নিয়ে তাদের বাধ্যতা আদায় করা হয়। ঋত্বিকবাবু অবাধ্য ছিলেন। রাষ্ট্র ব্যবস্থা বিরুদ্ধে অবাধ্য একটা মানুষ। আর সেই অবাধ্যতা শুধুমাত্র কিন্তু ছবিতে নয়, নাটকেও সেই অবাধ্যতা কিন্তু ভয়ঙ্করভাবে মাথা তুলতে পেরেছিল। এবং ঋত্বিক ঘটকের সেই রাষ্ট্রের বিরুদ্ধে যে দ্রোহ, যে প্রশ্নগুলো তুলে গেছেন, এই দেশ ভাগ নিয়ে, আর্থিক দারিদ্র নিয়ে, শ্রেণীর বিভাজন নিয়ে, এবং একটা সময় আমরা দেখতে পাই যে যা যা ঘটনা ঘটছে সেটা স্থানীয় হতে পারে, সেটা দেশীয় হতে পারে বা আন্তর্জাতিক স্তরে, তা নিয়ে তিনি যে রিয়াকশন দিচ্ছেন, এবং তার চেয়েও বড় কথা, সেই রিয়াকশন দেওয়ার কারণে তার পেছনে যে যুক্তিগুলো দিচ্ছেন বা যে যুক্তিগুলো উদ্ভাবন করছেন, সেটা কিন্তু তাকে শুধুমাত্র ফিল্ম মেকারের পরিধির মধ্যে সীমায়িত রাখছে না। তিনি কিন্তু দার্শনিকের ভূমিকা পালন করছেন। আমরা সবাই বাস্তবটা চোখে দেখি বা কানে শুনি বা অনুভব করি, কখনো কখনো বাস্তবকেই মেনে নিই। যারা প্রতিবাদ করেন তারা দর্শনের ভিত্তিতে বাস্তব থেকে সত্যে উত্তীর্ণ হন। তাই বাস্তব খোঁজার বাইরেও যে একটা পৃথিবী, আমাদের বাস্তবতার বাইরেও যে একটা পৃথিবী আছে, যেটাকে ছুঁতে পারা যায়, আমার ধারণা উনি সেই ছোঁয়ার কাজটা করতে পেরেছিলেন। স্বাভাবিকভাবেই রাষ্ট্রশক্তি এবং তার যারা পৃষ্ঠপোষক বা চালক, পরিচালক, যাই বলুন, তাদের সঙ্গে যে দ্বন্দ্ব তৈরি হবে, সেই দ্বন্দ্ব স্বাভাবিক কারণেই তার যে প্রচারের ব্যাপ্তিটাকে কমিয়ে দেবে, শাস্তি পেতেই হবে। কিন্তু আজকেও এত সব কিছু সত্ত্বেও এই যে ভয়ঙ্কর পরিস্থিতিটা তৈরি হয়েছে, এর বিরুদ্ধে গলা তোলার জন্য কারো না কারো তো একজন রোল মডেলকে দরকার হয়,
ইগো আইডিয়ালকে দরকার হয়, যারা অবাধ্য হয়ে এই সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, যারা বিশ্বাস করবেন যে এক কথায় একজন মানুষকে তুমি আমার দেশের লোক নও বা তুমি আমার দেশের লোক কিন্তু তুমি বেরিয়ে যাও, এই কথাগুলো যখন বলা হবে তখন তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমাদের কাছে আমরা যখন চিন্তা ভাবনা করি যে এই ধরনের কথার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, তখন ঋত্বিক ঘটক পথ দেখান, সেই রোল মডেল হয়ে ওঠেন, এখনো ওঠেন। এই যে যখন আমরা ভীষণভাবে ভেসে যাই নানা ধরনের উত্তেজনায়, আজকাল খবরের কাগজ খুললেই দেখছি যে নতুন কি ওষুধ এলো বা নতুন কটা স্কুল হলো, কটা হাসপাতাল হলো বা বৈজ্ঞানিক কেন্দ্র হলো, সেইটা খুব একটা খবরের স্থান পাচ্ছে না। খবরের স্থান পাচ্ছে কোন দেশ 5th জেনারেশন জেট ফাইটার তৈরি করে ফেলেছে, কে 6th জেনারেশন করে ফেলেছে, কার পারমাণবিক শক্তি কতটা, কে কতটা শক্তির আস্ফালন করছে, সেই খবরগুলো ছেয়ে গেছে। একটা উগ্র জাতীয়তাবাদী কণ্ঠ শুনতে পাওয়া যাচ্ছে, যা কিন্তু দেশপ্রেম নয়। আর একটা দেশ যে ভাগ হয়ে গেল, একটা বাংলা যে ভাগ হয়ে গেল, তার যে জ্বালাটা যারা ওপার থেকে আবার এলেন তাদের মধ্যে রয়ে গেল, সেইটা নিয়ে যে ভাবা, সেইটা নিয়ে যে চর্চা, সেটাকে যতটা অবদমিত করে রাখা যায় সেটাই সবসময় এই রাষ্ট্র ব্যবস্থা করে থাকে। তাই তার বিরুদ্ধে অবাধ্য হওয়ার সময় বারবার ঋত্বিক ঘটকের কাজগুলোর কাছে আমাদের ফিরে আসতে হয় বলে আমার মনে হয়। আর সেইখানেই আজকে এই যে জন্ম শতবার্ষিকী আমরা পালন করছি, তার সার্থকতা। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে বাকিটা আমরা বলবেন। ধন্যবাদ। धन्यवाद डॉक्टर कमलेश्वर मुखर्जी महाशय। देश विभाजन की पीड़ा का जो चित्रण ऋत्विक घटक महाशय ने अपनी फिल्मों में किया है, विशेषकर फिल्म त्रयी, नेगे ढाका तारा, कोमल गांधार और स्वर्ण रेखा में, उसके बहुत महीन स्वर को डॉक्टर कमलेश्वर मुखर्जी ने अंडरलाइन किया, रेखांकित किया। और हमें जरूरत है कि उस समय का बोध करते हुए वो जिस पीड़ा से गुजरे हैं, अगर हम उस पीड़ा को महसूस कर सके, उसके एहसास हमारे अंदर जगा सके, तो बहुत सी समस्याओं का समाधान हो सकता है। इस समकालीन वक्तव्य के लिए उनका बहुत बहुत धन्यवाद। ऋत्विक घटक का प्रसिद्ध उद्धरण है। ऋत्विक घटक महाशय ने कहा था कि मैं प्रतिबद्ध सिनेमा में विश्वास करता हूं। मेरा मतलब है सबसे व्यापक अर्थों में प्रतिबद्धता। यह जो सॉलिडरिटी है, प्रतिबद्धता है, सबसे बड़ी प्रतिबद्धता मनुष्यता के साथ है। हम इस बात को जितनी जल्दी समझ सकें, यह हम सबके हित में है। 4 नवंबर 1925 को ढाका में जन्मे ऋत्विक घटक की फिल्में समाज और मानव स्वभाव की गहरी समझ का जीवन प्रमाण है। उनकी विभाजन त्रयी, नेगे ढाका तारा, कोमल गांधार और स्वर्ण रेखा ने भारत के विभाजन से प्रभावित लोगों की पीड़ा और
सहनशीलता को बखूबी दर्शाया। सहनशीलता मजबूरी की, क्योंकि विस्थापन के समय हाथ और साथ कोई भी नहीं था। जैसा कि उन्होंने कहा था, फिल्म निर्माण मेरे लिए कोई गूढ़ बात नहीं है। मैं फिल्म निर्माण को एक व्यक्तिगत चीज मानता हूं। यदि किसी व्यक्ति के पास अपनी दृष्टि नहीं है तो वह सृजन नहीं कर सकता। पश्चिम बंग हिंदी भाषी समाज उनकी जन्मशती के अवसर पर ऋतिक घटक @100 के तहत उनकी स्मृति को समर्पित एक भव्य आयोजन, जिसकी शुरुआत अभी अभी हुई है, उद्बोधन डॉक्टर कमलेश्वर मुखर्जी ने अपने वक्तव्य से किया है। आइए हिंदी और बांग्ला की सांस्कृतिक मित्रता के साथ उनकी विरासत का उत्सव मनाएं। मैं आप सबके तालियों के बीच सम्मानित संजय मुखर्जी को अपना वक्तव्य रखने के लिए आह्वान करता हूं। उनको सुनकर हम कुछ और शिक्षित होंगे, प्रबुद्ध होंगे और हमारे दिमाग और खुलेंगे, इसी आशा के साथ डॉक्टर संजय मुखोपाध्याय महाशय। हिंदी भाषी समाज को हमारा हार्दिक अभिनंदन है। और जो ऋतिक घटक का शतवार्षिक के बारे में जो आयोजन किया, बहुत ही गुरुत्वपूर्ण है और बहुत ही गंभीर परिस्थिति का मुकाबला करने का लिए एक दिशा दिखाने सकता है, यह हमारे विश्वास है। लेकिन हमारी खेद है जब हमारा हिंदी बहुत दुबला है। ये कोई क्रेडिट का बात नहीं, ये कोई गौरव का बात नहीं, लेकिन समस्या यही है कि हमारा हिंदी में आप समझेगा ये थोड़ा क्या है, बोलेगा हैंडीकैप्ड हिंदी है। तो हम बांग्ला में बोलता है सहज बांग्ला। আমরা হিন্দি ভাষী সমাজ কেশব ভাত্তার, অশোক সিং, আমাদের বন্ধু যারা আছেন, যারা ঋতিক ঘটকের শতবর্ষ আয়োজন করেছেন, এবং মঞ্চে যারা আছেন ডক্টর কমলেশ্বর মুখোপাধ্যায়, অধ্যাপিকা সঞ্চিতা সান্যাল এবং আপনাদের মতন দর্শক ঋতিক যাদের জন্য ছবি বানাতেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে কয়েকটা কথা বলছি। এই কথা আমার আগে অনুপ্রতীক কমলেশ্বর ঠিকই বলেছেন যে ঋতিক ঘটককে শ্রদ্ধা জানানোর একটা অন্যতম বড় উপায়, সম্ভবত সবচেয়ে বড় উপায় হচ্ছে তার ছবি দেখা। এখন তার আগে আমরা কিছু কথা বলতে পারি, সেই কথাগুলো তাদের ওজনও থাকতে পারে, কিন্তু এটা বুঝতে হবে যে আজকে মূল কাজ আমাদের সুবর্ণরেখা দেখা এবং ঋতিক ঘটককে সেই ছবির মাধ্যমে নতুন করে আবিষ্কার করা। আমরা সে বিষয়ে কথা বলবো। কিন্তু একটা জিনিস, আমি হায়দ্রাবাদে ছিলাম, সেখান থেকেই সরাসরি এলাম। তো সেখানে আমি আমাকে অশোক সিং এর একটা কতগুলো ক্লিপিং পাঠাচ্ছিলেন, তাতে একটা দেখলাম যে হিন্দি ভাষী সমাজ বলেছেন, সেটা যেভাবেই বলুন না কেন, যে ঋতিক ঘটক ছাড়া আর কারোর ছবিতে যারা হিন্দি ভাষী মানুষ বা অন্য প্রদেশের মানুষ, তাদের প্রতি যথেষ্ট সম্মান দেখানো হয় না। এখনটা সত্যি কি মিথ্যে আমি বলতে পারবো না, কারণ আমি নিজে বাঙালি মধ্যবিত্ত ভদ্রলোকেদের অন্তর্গত। সেখান থেকে অন্যদের দেখা, তাই দেখার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা সেটা আমার পক্ষে বোঝা মুশকিল, কিন্তু অভিযোগটা কিন্তু অনেকটাই সত্যি হতে পারে। এবং এই অভিযোগের সঙ্গে আমি কোনো আলোচনা করছি না, কিন্তু আমি একটা জিনিস বলছি যে ঋতিক ঘটক সম্বন্ধে যখন আলোচনা করা হচ্ছে, তখন আপনারা দেখবেন যে তার প্রথম ছবি 1952 সালে, যেটা আমরা তার জীবদ্দশায় দেখতে পাইনি, নাগরিক, সেখানে তিনি এক নিম্ন মধ্যবিত্ত তলার মহলকে দেখানোর জন্য একটা প্রয়াস চালিয়েছিলেন। সে ছবি নিয়ে তার মৃত্যুর পরে অনেক কথা হয়েছে, এমনকি সত্যজিৎ রায় তার শোকসভায় ছবিটা নিয়ে কিছু কথা বলেন। কিন্তু যেটা খুব আশ্চর্যজনক যে তিনি এটা কেউই খেয়াল করে না, ভারতে উপজাতীয়দের ওপরে প্রথম তথ্যচিত্র করেন ঋতিক ঘটক। বিহার কো আদিবাসী সব বিহার। এবং তারপরই 1956 সালে সেই বিখ্যাত ছবি অযান্ত্রিক, ছবিটা দেখলে দেখবেন যে ছবিটায়, আমি ছবিটা নিয়ে কথা বলছি না, যে ছবিটায় মূল গল্পে যা কোথাও ছিল না সেই রকম একটা জায়গা। ঋতিকের বাঙালিয়ানা নিয়ে আমরা সবচেয়ে কথা বলি, কিন্তু ছবির লোকেশন
বাংলায় না, বিহারে, এখন যেটা ঝাড়খণ্ড, এই অঞ্চলটা, তখন তো ঝাড়খণ্ড ছিল না, সেখানে। এবং সেখানে সর্বভারতীয় উপস্থিতি আছে। পাঞ্জাবি বলছে পিয়ারা সিং, এমনকি ঝাড়খণ্ডের লোকেরা হিন্দিও বলছেন, তার খুলুকু ভাষা, ওঁরাও উপজাতির যা মূল ভাষা, সেই ভাষায় কথা বলছেন। ঋত্বিক সেই ভাষাকে বদল করেননি, একেবারে ওই ভাষার সংলাপ। এটা যে কত বড় শ্রদ্ধা উত্তর স্বাধীনতার যুগে, যখন আদিবাসীদের, এই তথাকথিতভাবে উপজাতীয়দের অধিকার এবং তাদের স্বাভিমান বোধ সম্বন্ধে কোনো কথা বলা হতো না, এটা প্রকাশ্য জনমাধ্যমে একটা অপ্রচলিত ভাষাকে অত গুরুত্ব দিয়ে দেখানো, একটা অজানা জীবনকে অত গুরুত্ব দিয়ে দেখানো। এবং ঋত্বিক ঘটক চেষ্টা করছিলেন এই যে আমরা যে ওপরতলার ইতিহাস লিখি, সেই মূল ধারার ইতিহাস যাকে আমরা বলি, তার অন্তরালে যে ইতিহাসগুলো আছে, যেগুলো মিলিয়ে ভারতবর্ষের ইতিহাস, একটা জাতীয় সংস্কৃতি তৈরি করার চেষ্টা, সেইটা কিন্তু ঋত্বিক ঘটকের অযান্ত্রিকে ছিল। এবং অযান্ত্রিক যেভাবে ওরা উপজাতিদের নিয়ে গবেষণা করেছে, তাদের জীবন, তাদের লোকাচার, বিবাহ, প্রেম, মৃত্যু, এই সমস্ত নিয়ে তাদের গান, তারাও গাড়িটাকে দেখছে, ভদ্রলোক বাঙালি বাবুরাও গাড়িটাকে দেখছে, বিমল গাড়িটাকে দেখছে। এই নিয়ে যে ঋত্বিক ঘটক নতুন ভারতের একটা জীবন কথা বলতে চেয়েছিলেন, এটা যে কত মস্ত জিনিস তা ভাবতে পারবেন না। এক ছোট ব্যাপার, এটা ঠিকই তিনি যৌবনে কমিউনিস্ট পার্টি করেছেন। এই যে কমলেশ্বর বললেন, 1943 সালে মুম্বাই শহরে যখন ইন্ডিয়ান পিপলস থিওরিটিক্যাল অ্যাসোসিয়েশন IPTA তৈরি হয়, তারপর থেকে ভারতের সংস্কৃতিতে একটা উজ্জ্বল মুহূর্ত নিয়ে আসেন মার্ক্সবাদীরা। এবং ঋত্বিক ঘটক এই IPTA এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন। ঋত্বিক এবং তার অবিচ্ছেদ্য বন্ধু সলিল, যার জন্ম ঋত্বিকের 15 দিন পরে, 4 নভেম্বর ঢাকা শহরে 1925 সালে ঋত্বিক ঘটকের জন্ম হয়। 19 নভেম্বর কলকাতায় সলিল চৌধুরীর জন্ম হয়। এবং সলিল চৌধুরী ঋত্বিককে ভবা বলেই ডাকতেন ব্যক্তিগত জীবনে, সেটা আমি দেখেছি। তো এবং খুবই ঘনিষ্ঠ সম্পর্ক এদের দুজনের। তো যাই হোক, এই মুহূর্তে IPTA চেষ্টা করছিল যে ভারতে একটা অন্য সংস্কৃতির অবতারণা করা, শ্রমিক শ্রেণীর সংস্কৃতি। সেটা কি হবে তা নিয়ে অনেক কথা বলা যায়, আজকে আমি তা বলছি না। কিন্তু ভারতবর্ষ স্বাধীনতা উত্তর যুগের একটা যন্ত্র যুগের শুরু হচ্ছে, এবং শিল্পায়ন, নগরায়ন এসব হচ্ছে। তার মধ্যে আমাদের ভূমিকাটা কি হতে পারে? এই যে একটা মানুষ একটা গাড়িকে পাগলের মতো ভালোবাসছে, এটা আমাদের দেশে স্বাভাবিক না। আমরা যন্ত্রকে সন্দেহ করতে দেখেছি। মোহনদাস করমচাঁদ গান্ধীর লেখায়, জমনালাল বাজাজকে তার চিঠিতে, যে আহমেদাবাদের সুতোকলে কি প্রচন্ড দানবীয় অত্যাচার হয়, যেটা অনেকটাই সত্যি। রবীন্দ্রনাথের পরপর দুটো নাটকে, 1922 সালের মুক্তধারা এবং 1926 সালের রক্তকরবী, তাতে দেখেছি। আমি যেটা বলতে চাইছি, যন্ত্রকে আমরা কখনোই স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারিনি। এবং ঋত্বিক যে কত বড় সামাজিক দায় নিলেন, অযান্ত্রিক কিভাবে নতুন ধারার ছবি, তার ক্যামেরা, তার সঙ্গীত, তার শব্দ ব্যবহার, এসব নিয়ে অজস্র কথা বলা যেতে পারে। কিন্তু আজকে যারা সভাটার আয়োজন করেছেন, তারা এই জিনিসটা খতিয়ে দেখতে পারেন যে একজন নবীন পরিচালক তিনি ছবিটা করছেন। মূলত এই গল্পটা সুবোধ ঘোষের একটা ছোট্ট গল্প, যেটা হয়তো আনন্দবাজার পত্রিকার প্রথম কলামেই শেষ হয়ে যায়। সেই গল্পটার মধ্যে ওরা ওদের অনুষঙ্গ এনে, মূল গল্পে কোথাও ছিল না। কেন আনছেন? তার কারণ আমরা যে ইতিহাসকে ব্যাখ্যা করি, ইতিহাসের নবীকরণের সময় যে ইতিহাসকে ব্যাখ্যা করি, সেটা ভুল হতে পারে। এই যে গাড়িকে ভালোবাসা, এটা একজন কমিউনিস্ট পার্টির মেম্বারের পক্ষে বোঝা সম্ভব জিনিসটা কি। কারণ কবি মায়াকোভস্কি, যিনি অক্টোবর বিপ্লবের মূল কবি, তিনি একসময় বলেছিলেন, বেঞ্চ নাম্বার 22 নামে একটা চিত্রনাট্য করেছিলেন। তাতে ছিল যে only October which has delivered the mankind will also liberate the machine। এটা তো উচ্ছ্বাসের কথা, কিন্তু সোভিয়েত রাশিয়াতে এই সমস্যাটা হয়েছিল যে যন্ত্রকে আমরা কিভাবে ভালোবাসবো বা আদৌ বাঁচতে পারি কিনা। যন্ত্রকে ভালোবাসার দরকার কেন? শ্রমিক শ্রেণীর মাতৃভাষা তো যন্ত্র। সে তো রেঞ্জকে যেভাবে দেখে, সে তো হাতুড়িকে যেভাবে দেখে, সে তো একটা গিয়ারকে যেভাবে দেখে, সেভাবে আমরা দেখি না। আগামী সভ্যতায় সেই তো মূল অস্ত্র। তাহলে গাড়িকে আমরা ভালোবাসবো কি করে, যন্ত্রকে আমরা ভালোবাসবো কি করে? যন্ত্র শুধু দানব নয়, যন্ত্র প্রেমিকাও হতে পারে।
এটা ঋত্বিক ঘটক ভাবতে চাইছিলেন এবং বৃহত্তর ইতিহাসের পরিপ্রেক্ষিতে। দেখবেন আদিবাসীরা কিন্তু গাড়িটা নিয়ে অত সমালোচনা করে না, তারা নতুনকে স্বীকার করতে অভ্যস্ত। সমালোচনা করে বাঙালি মধ্যবিত্ত বাবু যে গাড়ি কি আওড়া থাকে। তো এই যে জায়গাটা, এই জায়গাটা ঋত্বিক ঘটক করছেন। আজকে যে ছবিটা দেখবেন সুবর্ণরেখা, ঋত্বিক বাঙালি হলেও বাংলার বাইরে অনেক সময় ছবি করতেন। তার বহু ছবি বাংলার মানে কলকাতা শহর বা চেনা পরিস্থিতির বাইরে। এই সুবর্ণরেখাতেও আপনি দেখবেন যে উনি যেখানে চালকলটা এনেছেন সেখানে সাঁওতালদের উপস্থিতি আছে। এমনকি সরাসরি আপনারা দেখবেন রামকিঙ্করের চালকলের পথের ছবিটা উনি কোট করেছেন একটা ফ্রিজ শটে। এবং যেখানে মজুররা যে ভাষায় কথা বলছে তাদের প্রতি যে সম্মান, যে আমাদের দুধিহাটার বাচ্চা হবে, দেখুন এই যে সংলাপ, যে একটা বাচ্চা হবে তোরা দেখবি না, তাকে ছুটি দিবি না, এই যে একটা সমাজ যেটা সম্পূর্ণ অনালোকিত, অথবা যেটা কিছুটা পোশাক পরা, মানে সাঁওতাল বলতে আমাদের যেটা মনে হয় সেই রকম, বা যেটা ছবিতে দেখানো হয় সাঁওতাল ওরা এদের যেভাবে আদিবাসীদের যেমন কোর্টে এক্সিবিট করা হয়, তেমনি ভারতীয় সংবিধানের প্রতি আনুগত্য বজায় রাখতে আমরা অনেক সময় বানানো আদিবাসী, যেন আদিবাসী মানে চুলে ফুল গুঁজেছে, যেন আদিবাসী মানে নাচছে, যেন আদিবাসীদের জীবন নিয়ে অন্য কিছু নেই। ঋত্বিক যে আদিবাসীদের ধরেছেন এবং সেটা তার সব ছবিতে, মানে অজান্তিকে দেখবেন সুবর্ণরেখায়, এবং নিচের তলার মানুষের কথা তিনি তিতাসেক্তি নদীর নামেও বলেছেন। এবং যখন পুরুলিয়ার ছৌ নাচেন, এই ছৌ নাচের মধ্যে আমাদের নিচের তলার সংস্কৃতি কিভাবে আছে, ঋত্বিক ঘটক এই ইতিহাস চেতনার লোক এবং দার্শনিক। আমার সৌভাগ্য যে আমার জীবনে তার সঙ্গে কয়েকবার কথা বলার সুযোগ হয়েছে। তিনি স্নেহভরে তিরস্কার করেছেন, কারণ ছোটবেলায় থাকে না, আমাদের সঙ্গে যখন তার দেখা হয়েছিল আমাদের বয়স তো 20-র নিচে, আমরা বড় বড় ইংরেজি নাম বলে তাকে, যাকে বলে বাংলায় ইমপ্রেস করার চেষ্টা করতাম এবং তিনি তাদের ধমক দিতেন। খুবই স্বাভাবিক, তারও বয়স তখন বেশি না, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন তার 44 বছর বয়সে। তো তারও কিছুদিন বাদে আমাদের সঙ্গে আলাপ, মানে সেইভাবে আলাপ, যখন তাকে একটা প্রশ্ন করা যায়, প্রশ্নের উত্তর পাওয়া যায়। এবং ঋত্বিক ঘটক যতই বাইরে দাম্ভিক বা দুর্মুখ হন, খুব অজানা কারণে বয়সে ছোটদের সঙ্গে অসম্ভব ভালো ব্যবহার করতেন। এমনকি তাদের কিছু কিছু বোকা বোকা প্রশ্ন এখন বুঝি করলে উনি এই ওর প্রিয় ভঙ্গি, এই চুল পাকাতে পাকাতে বলতেন, পাকামি করো না ছোকরা, পাকামি করো না, সব জেনে গেলে ভবিষ্যতে আর জানার কিছু থাকে না। তো এই বলেও কিন্তু জিনিসগুলো খুব ভালো করে বোঝাতেন। হি ওয়াজ এ গ্রেট টিচার, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। যারা ছাত্র তারা তো বলেনি, আমাদেরও উনি দুটো জিনিস বুঝিয়েছিলেন, মানে ওর অস্থায়ী আস্তানায়। আমার মনে আছে একটা সাউন্ড ডিজাইন যাকে বলে, এই সুবর্ণরেখার রাত করা গতি ধরে, সেটা এখানে বলার কথা না, কিন্তু কি চমৎকার বুঝিয়েছেন। আমরা তো ফিল্মের লোক না, আমরা ইঞ্জিনিয়ারিং করতাম, একেবারেই কিছু জানি না ফিল্মের ভেতরের দিক। কত সহজ ভাষায় কিভাবে সাউন্ড ডিজাইন বলতে কি বোঝায়, তখন তো বইও ছিল না। দেখবেন ছবিতে শব্দ নামে ঋত্বিক ঘটকটা লেখা আছে, সেটা করে প্রাথমিক পাঠ্য হতে পারে ছবিতে শব্দ ব্যবহার নিয়ে। যাই হোক, আর একদিন তিনি মন্তাজ কাকে বলে সেটা একজন ভদ্রলোকের বাড়ির দেওয়ালে ছবি এঁকে বোঝাচ্ছে। অত সহজে এই জিনিসটা বোঝানো যায় সেটা ভাবাই যায় না। মানে সত্যিই ঋত্বিক ঘটক যদি সিনেমা না বানিয়ে সিনেমার মাস্টারমশাই হতেন, তাহলে সারা দেশকে উনি বোঝাতে পারতেন। যদি সময় থাকে, কুমার সাহান্য ছাত্র এবং পশ্চিম ভারতের একজন বড় চলচ্চিত্র নির্মাতা বাংলা, তো এখানে আসতেন মাঝে মাঝে, তার কাছে শোনা একটা গল্প বলবো। কিন্তু আমরা যেটা বলছিলাম যে ঋত্বিক ঘটককে আমরা স্মরণ করবো কেন, অনেকগুলো কারণ হচ্ছে। এই ঘরে যারা আছেন তারা সকলেই খুশি হবে শুনে একটা গল্প। যেমন ঋত্বিক ঘটক তখন পুনে ফিল্ম ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল, ওই ল কলেজ রোড, যার উল্টো দিকে ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া, এদিকে ফিল্ম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া পুনে, তখন তো টেলিভিশন ছিল না, সেখান দিয়ে বেরিয়েছেন। তো হঠাৎ পিসি যোশী, তিনি হেঁটে আসছেন ওই রাস্তা দিয়ে। তো পিসি যোশী ঋত্বিক ঘটককে দেখে বুকে জড়িয়ে ধরেন। এবং তখন আর পিসি যোশী কমিউনিস্ট পার্টিতে নেই। আপনারা সবাই পুরনচন্দ্র যোশীর নাম শুনেছেন, ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক, যার আইপিটিএ যার আমলে তৈরি হয়। এবং এই ঋত্বিক, সলিল, বাদল সরকার আর প্রত্যেকেই পিসি যোশী বলতে পাগল। এই তিনজনেরই শতবর্ষ চলছে। তো জড়িয়ে ধরেছেন, এটা বড় কথা না। তার সেই দিনই রাত্রিরে ঋত্বিক ঘটক তার স্ত্রীকে একটা চিঠি লিখছেন। সেই চিঠিতে আছে যে আজ
পিসি যোশী আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছেন, ঋত্বিক, ইউ আর দি অনলি পিপলস আর্টিস্ট ইন ইন্ডিয়া, আর কিছু চাই না জীবনে। এই যে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক তাকে বুকে জড়িয়ে বলছেন যে তুমি একমাত্র গণশিল্পী ভারতবর্ষে, এর থেকে বড় পুরস্কার আর তার কিছু নেই। তিনি সেই অর্থে বড় পুরস্কার পাননি, কোনো বড় পুরস্কারই পাননি। যুক্তিতর্কটা না, জাতীয় পুরস্কার পেয়েছিল সেটা কোন রকম মানে হয় না যে এখন না দিলে বড়ই লজ্জার বিষয় হবে। ভাগ্যিস দিয়েছিল বলে এখনো বলতে পারে যে একটা জাতীয় পুরস্কার আছে, না হলে তো কোনো পুরস্কারই নেই। এবং বিদেশেও ছবিগুলো যায় না, সে ঋত্বিক ঘটকেরও দায় থাকতে পারে, সরকারেরও দায় থাকতে পারে, যারই থাক। মোট কথা ঋত্বিক ঘটকের ছবি বিদেশে যায়নি তার জীবন দশায়। এখন এই যে মানুষ যিনি বলছেন আর কিছু চাই না, সেই মানুষটা কি করেছে যদি আমরা তার ছবিগুলো দেখি, তাহলে প্রথম কথা, তিনি এই যে বলা হলো যে তিনি দার্শনিক, এটা তিনি শুধু একটা রাজনৈতিক দর্শনের প্রতি আনুগত্য রেখেছেন তাই না, সেই রাজনৈতিক দর্শন দিয়ে ভারতের জাতীয় সংস্কৃতি, শুধু বাঙালির ক্ষেত্রে না, এটা কি হতে পারে, এই যে একটা বড় বেদনার মতো বেড়েছে, এই যে দেশভাগ, একটা 3টে জায়গায় ভারতবর্ষকে ভাগ করে দেওয়া হলো, এই উপমহাদেশকে। এর কোনো ব্যাখ্যা নেই, যুক্তি নেই, এটা রাজনৈতিক স্বার্থে গ্রহণ করতে হয় যে সিন্ধু প্রদেশ, পাঞ্জাব এবং বাংলা, এটা ঋত্বিক ঘটক মেনে নিতে পারেননি। এবং এইভাবে তো ভাগও হয় না। সাদাত হোসেন মান্টোকে কি আমরা একটু পাকিস্তানি লেখক বলি? ঋত্বিক ঘটকে কি আমরা পশ্চিমবাংলার শিল্পী বলি? এরকম ভাবে সম্ভব? এটা রাজনৈতিক অর্থে আপনি বলতে পারেন, আমার পাসপোর্টে লেখা থাকতে পারে ইন্ডিয়া, কিন্তু আমি তো এই উপমহাদেশের মানুষ। তো এখন এই যে জায়গা, এইটা আমার মনে হয় ভদ্রলোককে আমি শেষ জীবনে কিছু দেখেছিলাম বলে, যে রবীন্দ্রনাথের এই কবিতাটা আমার খুব মনে পড়ে, মন যে দিল না সারা, তাই তুমি গৃহহারা, পরবাসী বাহিরে অন্তরে, ফিরে এসো ফিরে এসো, চলে এসো ঘরে পরবাসী। আজকে ঋত্বিক ঘটকের ছবিটা দেখে তাকিয়ে মনে হচ্ছিল যে যদি আমরা বলতে পারতাম 3 জন বাঙালি অসময়ে চলে গেছেন, যারা আমাদের ঘর আলো করে গেছেন, মাইকেল মধুসূদন দত্ত 50, ঋত্বিক ঘটক 50, আর মানিক বন্দ্যোপাধ্যায় 48। শেষ 2 জন ভারতের কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে গভীরভাবে জড়িত, এবং দুজনেই কিছু সময়ের জন্য ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যও ছিলেন। তো এই যে জায়গা, এই জায়গা থেকে আমরা ঋত্বিক ঘটককে কিভাবে দেখব? শুধু বঙ্গবিভাগের এ না, আমরা ভাবছি, ধরুন এই যে ছবিটা আপনারা আজকে দেখবেন, ছবিটায় দেখবেন যে ছবিটায় কি কি চিন্তার কি ঐশ্বর্য, একজন দার্শনিক। আসলে উনি চলচ্চিত্রকার বলতে আমাদের যে ধারণাগুলো আছে সেটা খুব ছোট হয়ে যাওয়ার কাছে। যখন প্রথম একটি বাচ্চা ছেলে হারিয়ে গেছে, সেই খবরটা আর খবরের কাগজে দিতে আসা হয়েছে, তখন সাংবাদিকতার দেশ সেবায় গিয়ে কথা বলা হচ্ছে, এবং উদ্বাস্তু, কে উদ্বাস্তু নয় বলে যে প্রেসের সাংবাদিক বলছে, তাতে বোঝা যায় যে উদ্বাস্তুর সমস্যাটা ওনার আপাতভাবে প্রধান বিবেচ্য নয়। সেখানে হঠাৎ দেখবেন যে নিয়ে এসো তো, টেলিপ্রিন্টারে খবর আসছে, এখন টেলিপ্রিন্টার উঠে গেছে, এখন তো অন্যভাবে খবর আসে, 3টে গুলি দেওয়া হয়, হে রাম, তারপরে আনন্দবাজার পত্রিকার হেডিং। এই হে রাম উনি অনেক পরে, যখন একটি মত্ত ভাই, সে সারা রাত্রির মত্ততা এবং পাপের পরে বোনের ঘরে ঢুকে গেছে, যখন বোনের আর আত্মহত্যা করা ছাড়া উপায় থাকে না, সেই বোন যখন মারা যাচ্ছে, যখন সমস্ত পরিস্থিতি নীরব এবং ঋত্বিক ঘটকেরা শব্দের শূন্যতা তৈরি করেন, সেখানে হঠাৎ হে রাম একটা শব্দ। গান্ধীর মৃত্যু, যেটা কন্টেম্পোরারি ইতিহাসের সবচেয়ে বড় জায়গা, 48 সাল, গান্ধীজিকে যারা খুন করলো এবং যে কারণে খুন করলো, এই ঘটনা সঙ্গে উনি জুড়ে দিচ্ছেন হে রাম। কিন্তু দেখবেন এই ছবিটাতে একটু পরেই দেখবেন, আমার কথাবার্তার চাইতে ছবিটা দেখা অনেক গুরুত্বপূর্ণ। এটা দেখেই আপনি ভাবেন কথাটা কে বললো? সীতা বা কোনো নারী চরিত্র বলতে পারে না, পুরুষ কণ্ঠে বলা হয়েছে। এবং পুরুষ কণ্ঠ যদি ভাবে ঈশ্বর চক্রবর্তী মত্ত মাতালের গলা, এটা নয়। বাইরে যে দালালটি আছেন তার গলা এটা নয়, বাচ্চা বিনু তার গলা এটা নয়। তো এটা কার গলা? এটা ইতিহাসের গলা। একে খুব আমরা যখন পড়াই ক্লাসে তখন অনেক ভারী ভারী শব্দ ব্যবহার করি, তো তার কোনো মানে হয় না, কিন্তু বলতেই হয়। এমএ ক্লাসে পড়ানো হচ্ছে এক্সট্রা ডায়াজেটিক নারেশন বলে। এটা ইতিহাসের মধ্যে বাইরে থেকে কেউ আরোপ করে দিল। ঘটনাটা কি হলো আপনি দেখবেন, নাটক
সীতার ঘরে ঈশ্বর অসময়ে প্রবেশ করেছেন, এর সঙ্গে উনি রামায়ণের অগ্নি পরীক্ষাকে জুড়ে দিচ্ছেন। আজকে যদি সুবর্ণরেখা তৈরি হতো তাহলে সুবর্ণরেখা সেন্সার সার্টিফিকেট পেতই না। বর্তমানে যারা ভারত শাসন করছেন তারা এই ছবিকে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারতেন না, কিন্তু তারা এই ছবি নিয়ে কিছু কথা বলছেন, ঋত্বিক ঘটককে নিয়ে কিছু কথা বলছেন বলেই আমি বলছি যে দুটো জায়গা দেখবেন। এক হচ্ছে রামচন্দ্র যখন মধ্য বয়সে, যখন তিনি সিংহল থেকে রাবণের লঙ্কা জয় করে ফিরে এসেছেন, তার স্ত্রীও মধ্য বয়সী, তাকে তিনি হঠাৎ বললেন যে তাকে অগ্নি পরীক্ষা দিতে হবে সতীত্বের, এবং সীতার যে অগ্নিতে প্রবেশ এটা তো আসলে আত্মহত্যা। এবং রামের যে নিষ্প্রেম কণ্ঠস্বর, যেটা আমি কিছুদিন সরকারি চাকরি করেছিলাম, অল্প কিছুক্ষণের জন্য সরকারি বড় অফিসারদের পদ ত্যাগ করে নিতে হয়, যে বা বলেন তারা যে that a government officer is honest is not enough, he must appear to be honest. একজন সরকারি অফিসার সৎ এটা বলাই যথেষ্ট নয়, সরকারি অফিসারকে এরকম পোশাক পরলে চলবে না, তাকে সাদা পোশাক পরতে হবে যে তিনি সৎ। এখন এই যে প্রোটোকল, এই প্রোটোকল রামচন্দ্রকে যখন সীতা প্রশ্ন করেছেন যে তুমি এই প্রশ্ন করছো, 14 বছর আমি তোমাকে ছাড়া কাউকে ভাবিনি, কোনো পরপুরুষের সংস্পর্শে আসিনি, কিছু করিনি, তুমি আমাকে আজকে প্রকাশ্যেই ভাবে অপমান করছো স্ত্রীকে। তখন রাম খুব নিষ্ক্রিয় কণ্ঠে বলেছিলেন যে আমি কি ভাবছি তো তুমি কি, তা নিয়ে প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে জনতা কি ভাবছে, তোমাকে প্রকাশ্যে বিচার সভায় যেতে হবে। এই যে পুরুষতন্ত্রের দম্ভ, এই আমাদের ঈশ্বর, এই যে রামায়ণের ঈশ্বরকে একেবারে গণিকালয়ে নিয়ে আসা, এটা তো ঋত্বিক ঘটকের পক্ষেই সম্ভব, এবং আরো বেশি করে সম্ভব আজকে হিন্দিভাষী সমাজে আমায় বলতে হবে যে আপনারা খেয়ালই করেন জায়গাটা, হয়তো বলছি যে ধরুন 3 জন বাঙালি রামায়ণকে নতুন করে লিখতে চেয়েছেন বড় বাঙালিদের মধ্যে। একজন মাইকেল মধুসূদন দত্ত, মেঘনাথ কাব্য, একজন সতীনাথ ভাদুরী, ঢোড়াইচরিত মানুষ। কিন্তু ঢোড়াইচরিত মানুষ যতটা শান্ত, তুলসীদাসের রামচরিত মানুষ ততটা বাল্মীকি রামায়ণ না। আর ঋত্বিক ঘটক কেন দেখবেন যে ঘাটশিলার আগের স্টেশনে ছাতিমপুরে যখন ওই দণ্ডকারণ্যগামী ট্রেন থেকে 2 মহিলাকে নামিয়ে দিয়েছে গার্ড, একেবারে শেষ অবস্থা, ওই সংলাপগুলো দেখবেন, আমি আর বিস্তৃত করছিলাম। তখন হঠাৎ অভিরাম ঘুরতে ঘুরতে সেখানে আসছে, এবং এই যে দৃশ্য, যখন বাচ্চা অকারণে হাত দুটো জোড়া সে ঝুলছে, তার জন্মের শাস্তি সে পাচ্ছে, সে অভিরাম হঠাৎ আবিষ্কার করে মা, এবং ওই মার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধার সঙ্গিনী বলে বাগদি বউ। অর্থাৎ অভিরাম, যিনি আসলে রামচন্দ্রের ভূমিকা অভিনয় করছেন, সেই অভিরাম যিনি ব্রাহ্মণ হিসেবে পরিচিত, ঈশ্বর চক্রবর্তীর ভাই, সে এক মুহূর্তে হিন্দু বর্ণাশ্রম প্রথার অন্তজ জায়গায় চলে যায়, বাগদি। এবং ঋত্বিক ঘটক দাবি করেন, এবং তারপরে যে ইতিহাসে যে ভায়োলেন্স হতে পারে, আমাদের আর্য এবং হিন্দু সংস্কৃতি যে প্রাকার, তাতে যেভাবে আমরা রামচন্দ্রকে বর্ণনা করছি বা রামকে চাইছি, সেই চাওয়াটা যে মস্ত ভুল তার ঋত্বিক ঘটক বলেন। কারণ দেখবেন অন্য চলচ্চিত্র করা হয় ওই মৃত্যুটার দিকেই তাকাতেন, কারণ ওটা প্রচন্ড আবেগের জায়গা। ছেলে দেখছে দীর্ঘদিন বাদে মা স্টেশনে পথকুক্কুরির মতো মারা যাচ্ছে, ঋত্বিক ঘটক তা ছেড়ে দিয়ে সম্পূর্ণভাবে একটা একটা মালগাড়ির ওই স্টেশনটাকে পার হয়ে যাওয়া দেখান, দীর্ঘক্ষণ ধরে দেখান, যাতে কর্কশ স্বর নানা রকম ঢ্যাং ঢ্যাং ঠ্যাং ম্যাং করছে, যাকে ক্যাকোফোনি বলে। ওই দৃশ্যটারই এইটা দেখাচ্ছিলেন কেন? প্রয়োজনই ছিল না অত দীর্ঘক্ষণ ধরে। তার এই দাবি করলে ভারতবর্ষের ইতিহাসে যে সংকট আসতে পারে, যে বিপর্যয় আসতে পারে, সেটা উনি পূর্বানুমান করেছিলেন। পূর্বানুমান কি করেছিলেন? যদি আমরা জাতি হিসেবে নিজেদের পরিচয় চাই, যদি রামায়ণ আমাদের মহাকাব্য হয়, কোনো সন্দেহ নেই রামচন্দ্রই নায়ক হবে, কিন্তু কোনো সন্দেহ নেই এইটা যে দেশের 70% লোক যারা আছেন তাদের প্রতিনিধিত্ব করবেন রাম। ঋত্বিক ঘটক বলতে চাইছেন যে রামচন্দ্র ইক্ষ্বাকু কুলবংশীয় বিরাট সূর্যবংশীয় রাজপুত্র নন, তিনি বাগদি। এটা আমাদের মেনে নিতে হবে, এটা হিন্দু সংস্কারে খুব কঠিন কাজ, যে রামচন্দ্র কর্মকার, রামচন্দ্র প্রামাণিক, রামচন্দ্র বাগদি ভাবা। এবং ঋত্বিক ঘটক কখন ভাবছেন? এখানে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক বসে আছেন, 1962 সাল।
মার্কস যে পার্টিকুলার এশিয়াটিক মোড অফ প্রোডাকশনের কথা বলেছিলেন, যে কাস্ট ভিলেজ কমিউনিটি সোশ্যাল সেটআপের কথা বলেছিলেন, যেটা ইউরোপের সমাজ ব্যবস্থার সঙ্গে ভারতীয় সমাজ ব্যবস্থার তফাৎ, যেটা নিয়ে মার্কস বেশি কথা বলতে পারেননি, কিন্তু ভারতীয় কমিউনিস্ট নেতাদের মধ্যে গঙ্গাধর অধিকারী এবং আরো বেশি করে ইএমএস নাম্বুদিরিপাদ, যিনি কেরালা ইয়েস্টারডে টুডে টুমরোর প্রথম বাক্যই দেখবেন যে কেরালাকে বলা হচ্ছে স্বামী বিবেকানন্দকে উদ্ধৃত করে যে ভেরিটেবল লুনাটিক অ্যাসাইলাম। কেন? কাস্ট সিস্টেমের এই মানে প্রচন্ড জাতপাতের সমস্যার জন্য। নাম্বুদিরিপাদ এই নিয়ে কিছু কথা বলেছিলেন, এবং তার বাইরে পার্টির বাইরে দামোদর কোসাম্বী ইত্যাদিরা কথা বলছেন। কিন্তু ঋত্বিক ঘটক কখন করছেন এই ছবিটা? সেন্সার সার্টিফিকেট দেখুন 1962 সাল, ছবিটা মুক্তি পায় 1965 সালে। ঋত্বিক ঘটকের সব ছবিই পরে মুক্তি পেত। এবং এখানে সেলিম উপস্থিত আছেন বলে বলছি যে বুদ্ধদা খুব মজা করে বলতেন যে দেখো সুবর্ণরেখা কোমল গান্ধার ব্যর্থ হয়, কিন্তু পুরোবিতে চলে গেছিল, 5 দিন চলেছিল, 5 দিনই একজন দর্শক ছিল, আমি। আর এই সুবর্ণরেখা নন্দন পত্রিকায় নিন্দিত হয়, একজন ব্যক্তি ছদ্মনামে নিন্দা করেন, কিন্তু আরেকজন ব্যক্তি নিজের নামে সেই নিন্দার প্রতিবাদ করেন, তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য। সুবর্ণরেখা যে জীবনধর্মী ছবি, বলিষ্ঠ ছবি, এটা বুদ্ধদেব ভট্টাচার্য নন্দনে লিখিতভাবে করেছিলেন। সেই সময় নন্দন পত্রিকা বা বামপন্থীদের আলোচনাগুলো দেখবেন, সেটা বুদ্ধদেব ভট্টাচার্য চিরদিনই বলে গেছেন। সেটা একটা সময় পারসেপশনের তফাৎ হতে পারে, তাদের বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন বলেই ঠিক, অন্যেরা বলেছেন বলেই ভুল, অন্যেরা বলেছেন বলেই ভুল, বুদ্ধদেব বলেই ঠিক, এটা আমি বলছি না। আমি বলছি শুধু দৃষ্টিভঙ্গির তফাৎগুলো দেখবেন। এই যে জাতপাত নিয়ে কথা, তখন মার্ক্সবাদীরা তাকে ধর্তব্যের মধ্যেই ধরতেন না, তারা মনে করতেন শ্রেণী সংগ্রামী এসব জিনিসকে উচ্ছেদ করে দেবে। এবং ঋত্বিক ঘটক সেই সময় মেদিনীপুরের কোন অন্তর্গ্রামে এই জাতপাত মানা হচ্ছে না বলে একজন ব্যবসায়ী দাঁড়িয়ে গেলেন বিধানসভার প্রার্থী হিসেবে, যেটা আজকে খুব বাস্তব। ভাবুন, সেটা 1962 সালে ভাবা হচ্ছে। এই যে ভাবনাগুলো, এই যে বললাম রামায়ণকে উল্টো দিকে লেখার চেষ্টা করা, এই যে রামচন্দ্রকে গণিকালয় নিয়ে আসা, এই যে কাজগুলো, অন্যান্য গুণের কথা ছেড়েই দিন। যেমন আমরা অনেক বিজ্ঞানের উন্নতি হয়েছে, বিজ্ঞানের কই হয়েছে, অনেক কথা বলি, অ্যান্টিবায়োটিক্স, স্পেস সায়েন্স, রকেট, এই যে কমলেশ্বর বলছিলেন 6th জেনারেশন বা 7th জেনারেশন স্পেস রিসার্চ, সবই সত্যি হচ্ছেও। আমি এই গতকাল রাত্রে ডিওর একজন বড় অফিসারের কোয়ার্টারে রাত কাটাচ্ছিলাম, তো হিসাবে অনেকটাই সত্যি। কিন্তু সত্যি হয়ে কি হবে? আমাদের ভেতরটা, মানুষের মানসিক স্ট্রাকচার তত সহজে যায় না, সেখান থেকেই তো বিষ প্রবেশ করে। এই দেখবেন একটা অসাধারণ দৃশ্য, কত বড় থিঙ্কার ছিলেন ঋত্বিক ঘটক। ফিল্ম মেকার আমার কখনোই মনে হয় না, কেন কোনো সময় কথা বলতে গিয়ে মনে হতো যে ফিল্ম মেকার থেকে অনেক বড় একজন দার্শনিক এবং ঐতিহাসিক, যার মূল্যায়নের সুযোগও আমাদের হয়নি। যে যখন ঈশ্বর চক্রবর্তী পাগল হয়ে গেছে, তার বোন পালিয়ে গেছে এর সঙ্গে, এই অভিযানের সঙ্গে, তো তাকে এ বলছে জহর রায়, কয়েকখানার ফোরম্যান, যে দেখেছেন মানুষ কি করলো, ইউরি গাগারিনকে আকাশে পাঠিয়ে দিল। এই যে বলছে ইউরি গাগারিনকে আকাশে পাঠিয়ে দিল, বিখ্যাত মানে অসাধারণ আনন্দবাজারের হেডলাইন, মানুষ শুনলে যাবে নিজ মর্ত সীমা, রবীন্দ্রনাথের বলা কাল্লাই, নিদারুণ দুঃখ রাতে মৃত্যু ঘাতে, মানুষ চুনলে যাবে নিজ মর্ত সীমা, তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা। এই যে তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা, এই দিকে তাকিয়ে রবীন্দ্রনাথের যে প্রশ্নচিহ্ন, সেই প্রশ্নচিহ্নের দিকে তাকিয়ে ঋত্বিক ঘটক কি করেন? আনন্দবাজার পত্রিকা, গাগারিনের মুখ, সারা পৃথিবী বিজ্ঞানের বিজয় বৈজয়ন্তী, ভারতবর্ষ, আমি তখন এত ছোট আমার মনে নেই, কিন্তু এইসব করছে। ঈশ্বর চক্রবর্তী তিনি কাগজটা নিয়ে বয়লারে ফেলে দেন এবং একটা ডিজলভ হয়ে যায় টালিগঞ্জের বস্তিতে, যেখানে সীতা নিরভিমান, সীতা যার কাপড় অনেকটা ছিঁড়ে গেছে সেইখানে। অর্থাৎ ঋত্বিক ঘটক বলতে চান যে আপনি গ্র্যাভিটেশনকে কজ করতে পারেন, সেটা খুব বেশি কঠিন কাজ না। এই যে আইনস্টাইন বলতেন না, ইট ইজ মোর ডিফিকাল্ট টু ডিসইন্টিগ্রেট এ প্রেজুডিস দ্যান অ্যান অ্যাটম। একটা অ্যাটম ভেঙে ফেলতে কিচ্ছু কাজ না। এই তো আপনি চলে যান শর্ট লেকে, কলকাতা 64 সাইক্লোট্রন প্রজেক্ট, আপনি দেখবেন অ্যাটম ভাঙা হচ্ছে। অ্যাটম ভাঙা অনেক পুরোনো জিনিস হয়ে গেছে।
E=mc², 1905, তার 100 বছর চলছে। ওটা কোনো কঠিন কাজ না, কিন্তু যেটা কঠিন কাজ সেটা হচ্ছে আপনার সংস্কারগুলোকে ভাঙা, ডিসইন্টিগ্রেশন অফ প্রেজুডিস। এই কাজটা মার্ক্সবাদীদের করতে হবে। আমি অনেকক্ষণ বলেছি, আর বলবো না, কারণ আরো অনেক কিছু বলা যায়, কিন্তু বললে আমরা ছবিটা দেখবো কখন। তো আসল কথা হলো যে এই যে আজকে আমরা দেশের সংস্কার করেছি, তার কারণ কি? এই যে একজন মানুষ কবে বলেছিলেন যে রাষ্ট্র দুদিক দিয়ে এগোয়। রাষ্ট্র এগোয় একটা তো রিপ্রেসিভ অ্যাপারেটাস থেকে, পুলিশ, মিলিটারি প্রশাসন ইত্যাদি ইত্যাদি, পার্লামেন্ট, বিধানসভা, তা দিয়ে সমস্ত আইন ফাইন করা, এগুলো আমরা দেখতে পাই, চোখের সামনে দেখতে পাই। যেমন মানুষের জ্বর হলে গায়ে হাত দিলে বোঝা যায়, এগুলো বোঝা যায় যে কি করছে সরকার বা কি করছে রাষ্ট্রযন্ত্র। আর যেটা বোঝা যায় না সেটা হচ্ছে ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস। যেই দিন 90 দশকে রামায়ণ এবং মহাভারত দেখানো হচ্ছিল, ভারতবাসীকে উল্লসিত হয়েছিল যে আর আমাদের রাজশেখর বসু, সারানুবাদ বা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর মহাভারত পড়তে হবে না, এই তো দেখাচ্ছে কি সুন্দর, প্রতিদিন 10টার সময় রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে রবিবার সকালে। কিন্তু তার পরিণতি আজকে 2025 সালে প্রতিটি ভারতীয় জানে যে ওই সংলাপগুলোর মানে কি, এবং সেই সংলাপে ভর করে আসামুদ্র হিমাচল কোন সর্বনাশের পথ এগোচ্ছে। এই যে আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা দুজনে সমান অংশীদার, অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদের পরে দিনাসদবার ভার। এই আমাদের পরে দিনাসদবার ভার ঋত্বিক ঘটক কমিউনিস্ট পার্টিতে থাকা এবং না থাকার সময় উপলব্ধি করেছে, এবং সেই জন্যই যখন তার কোনো পুরস্কার নেই, কমিউনিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক তাকে বুকে জড়িয়ে বলেন, ঋত্বিক, ইউ আর দি অনলি পিপলস আর্টিস্ট ইন ইন্ডিয়া, তখন তার গর্বে বুক ভরে ওঠেন। তিনি স্ত্রীকে লেখেন, স্ত্রীর কাছ থেকে স্বীকৃতি চান যে দেখছি পিসি যোশী এই কথা বলেছেন। তো এই মানুষকে আমরা আজকে স্মরণ করছি। আপনি দেখবেন সমাজের প্রান্তিক মানুষ সব অর্থে সংস্কৃতির দুর্বল দিকগুলো তাকে তিনি প্রশ্ন করছেন। সিনেমাটা তার কাছে বিনোদনের কাজ না, সিনেমাটা তার কাছে গল্প বলারও কাজ না। সুবর্ণরেখার যে গল্প তা তো 6 আনারও দাম না। কিন্তু যেমন হ্যামলেট, একটা ওইটুকু নাটকে 13টা মার্ডার, আপনি ভাবতে পারছেন কুৎসিত হিন্দি ছবি ওই জিনিস করবে না। কিন্তু শেক্সপিয়ার যা করেছেন 500 বছর ধরে, ওর ফাঁক ফোকরে এমন বিষ, এমন চিন্তা ঢুকেছেন যে ওকে আর মুছে ফেলা সম্ভব না। তেমনি সুবর্ণরেখাকেও মুছে ফেলা সম্ভব না, ঋত্বিক ঘটককেও মুছে ফেলা সম্ভব না। ধন্যবাদ ও নমস্কার। अनेक अनेक धन्यवाद संजय मुखोपाध्याय महाशय। आप जादवपुर यूनिवर्सिटी के फिल्म स्टडी विभाग के भूतपूर्व प्रोफेसर रहे हैं और उन्होंने ऋतिक तांत्रिक जैसी महत्वपूर्ण पुस्तकें भी लिखी है। एक बात यहाँ शेयर करना चाहता हूँ कि कालजयी फिल्म सुवर्णरेखा की जो हम स्क्रीनिंग करेंगे अभी, यह फिल्म ऋतिक घटक और राधेश्याम झुनझुनवाला जी द्वारा लिखी गई है। यह सिर्फ बात मैं जानकारी के लिए शेयर कर रहा हूँ। हिंदी और बांग्ला के बीच सांस्कृतिक सेतु को मजबूत करने का प्रयास इस कार्यक्रम श्रृंखला के माध्यम से किया जा रहा है। अब हम कार्यक्रम को आगे बढ़ाएं, इससे पहले बीच में एक छोटा सा ब्रेक लेते हुए हम एक अभिनंदन का कार्यक्रम बीच में कर दे रहे हैं। मैं अध्यापिका सुनीता जी से अनुरोध करूंगा कि वो मंच के नजदीक आए। फैयाज भाई से अनुरोध करूंगा कि वो मंच के नजदीक आए। सलीम भाई हमारे बीच आ चुके हैं, मैं भूल स्वीकार करता हूं, नजर नहीं गई, इधर थोड़ा अंधेरा है, तो मैं उनसे अनुरोध करूंगा कि वो मंच पर आए। नहीं, अंधेरे में आपका रहना ठीक नहीं है, आप रोशनी में आएंगे तो हम सब रोशनी में दिखाई देंगे। जोरदार तालियों के साथ आदरणीय मोहम्मद सलीम भाई स्वागत करें। मैं हमारे साथी मैं सेविका जायसवाल से अनुरोध करूंगा कि वो पुष्पगुच्छ देकर सलीम भाई का स्वागत करें। मैं अध्यापिका सुनीता जी से अनुरोध करूंगा कि वो अंग वस्त्र पहनाकर प्रोफेसर सुचिता सान्याल जी का अभिनंदन करें।
मैं हमारे साथी फैयाज अहमद खान भाई से अनुरोध करूंगा कि वो मंच पर आए और हमारे आज के उद्घाटनकर्ता डॉक्टर कमलेश्वर मुखर्जी को अंग वस्त्र पहनाकर उनका स्वागत करें। यह हमारी भारतीय परंपरा का हम निर्वहन कर रहे हैं। अनिल पांडे जी से अनुरोध करूंगा कि वो मंच के पास आए। আমি আমাদের সঙ্গী अनिल पांडे जी से अनुरोध করব যে উনি এসে संजय जी मुखोपाध्याय को उत्तरीय पहनाकर उनका स्वागत करें, अभिनंदन करें। और एक मौका मैं लेना चाहता हूं कि सलीम भाई को उत्तरीय पहनाकर मैं उनका स्वागत करूं उप समिति के अध्यक्ष के रूप में। डॉक्टर कमलेश्वर मुखर्जी, हम लोगों ने नवंबर में जब ये प्रोग्राम की घोषणा की थी तब से आप लोग इंतजार कर रहे थे कि जब हमारी जीत थी कि कमलेश्वर जी का समय मिलेगा तभी ये कार्यक्रम करेंगे। वो समय अब जाकर के हुआ व्यस्तम रूटीन से। आज डॉक्टर संजय मुखोपाध्याय भी हैदराबाद से यहाँ पहुंचे हैं और सीधे एयरपोर्ट से यहीं आ रहे हैं कार्यक्रम में। हम उनका बहुत बहुत आभार व्यक्त करते हैं। सलीम भाई की आज बहुत से कार्यक्रम है, लेकिन हमारी जीत का सम्मान उन्होंने रखा और उतने व्यस्त कार्यक्रम से समय निकालकर वो हमारे बीच उपस्थित हुए हैं। मैं चाहूंगा हमारे सभी अतिथियों के लिए एक बार जोरदार तालियों से आप इनका स्वागत करें। हाँ, फिल्म भी दिखाएंगे, लेकिन कुछ सुन लें और उसके बाद दूसरे भाग में फिल्म दिखा देंगे। सलीम भाई से अनुरोध करूंगा कि वो पश्चिम बंग हिंदी भाषी समाज के प्रधान संरक्षक होने के नाते हमारे आज के उद्घाटनकर्ता डॉक्टर कमलेश्वर मुखर्जी को शॉल ओढ़ाकर उनका सम्मान करें। क्या सामने आ जाए। अब मैं हमारे प्रधान संरक्षक मोहम्मद सलीम साहब से अनुरोध करूंगा कि वो अपना वक्तव्य रखें। नमस्कार। सबसे पहले तो मैं ये कहूँ कि केशव से ये कहा था मैं कि मैं आऊँगा, लेकिन इसी शर्त में आऊँगा कि मैं मंच में नहीं और भाषण नहीं दूंगा। पश्चिम बंग हिंदी भाषी समाज के प्रधान संरक्षक के रूप में मैं ये कह सकता हूँ कि ये ऋतिक घटक के 100 वर्ष के दौरान ये कार्यक्रम बहुत जरूरी थी। एक तो इसलिए कि हिंदी भाषी समाज के, आप जानते हैं, हमारे उद्देश्य में एकता, अधिकार और सद्भाव लिखा है। तो एकता और सद्भाव का पहला शर्त है कि अलग अलग भाषा, धर्म, जाति जो जनगोष्ठी है वो एक दूसरे के अंदर अगर पुलिया निर्माण नहीं हो, एक दूसरे के नजदीक ना आए, तो आपसी समझ पैदा नहीं होता है। एक ही शहर में, एक ही राज्य में, एक ही देश में रहते हुए भी, क्योंकि हमारा देश बहुभाषिक एक देश है, मल्टीलिंगुअल, हमें अलग अलग खाने में बांटा जाता है ये कहकर के हम ही हम हैं, बाकी कोई है नहीं। किसी एक भाषा का सवाल नहीं है। और फिल्म एक माध्यम है और भी दीगर कला के माध्यमों के तरह जो भाषा से परे है। और जैसे संजय मुखर्जी का मैं सुना, बाकी आप लोगों ने संचिता सन्याल और कमलेश्वर को भी सुने, मैं उस विषय में नहीं चाहूँगा। तो ये पुलिया निर्माण का ये बहुत ज़रूरी है कि बंगाल में रहते हुए हिंदी भाषी वो बंगला संस्कृति, नाटक, फिल्म, कविता इस जाने, और बंगाल के लोगों को भी ये जानकारी हासिल करना चाहिए कि हिंदी भाषा में क्या कहानी, क्या नाटक,
क्या कविताएं हो रही है, क्योंकि जो उनकी जो मंशा है, उनके जो सोच है, उनके जो दर्शन है, उनकी जो फिक्र है, उनकी जो जीवन शैली है, वो हम अगर सांस्कृतिक माध्यम से एक दूसरे को नहीं जानेंगे तो फिर सद्भाव के बजाय तनाव पैदा करने वाली जो शक्ति है वो हावी हो जाती है। दूसरी बात यह है कि ऋतिक के 100 साल में हम याद कर रहे हैं इसलिए कि ऋतिक अपने जन्म से मतलब समय से बहुत पहले, जैसे उनके बारे में आपने सुना भी और देखा भी और जानते भी हैं, तो अभी देर ही सही लेकिन उन्हें देखना समझना ये जरूरी है। और खास करके सुवर्ण रेखा आपने एक्चुअली कि एशिया में या दुनिया में जो कुछ फिल्म में समय से ऊपर उठ करके, भाषा से ऊपर उठ करके एक यूनिवर्सल अपील है और एक अच्छे फिल्म में गिनाई होती है, उसके अंदर सुवर्ण रेखा एक महत्वपूर्ण फिल्म है। और सुवर्ण रेखा से शुरू हो लेकिन बाद में ऋतिक चर्चा बढ़े, ऋतिक के फिल्म के प्रदर्शन हो और लोग इसे देखें और समझें और उनकी जो सोच, उनकी जो समझ, उनकी जो दर्शन और उनकी जो मानविकता वो हमारे सामने उजागर हो। उनके कहने के मुताबिक और बाकी जो लोग भी ऋतिक के बारे में कहिए, हम भी ये समझते हैं एक कम्युनिस्ट होने के नाते कि कोई भी जो भी माध्यम से जो काम कर रहे हो अपने अपने माध्यम से, लेकिन सबसे बड़ा पहचान उनका ये होना चाहिए कि वो अपने उस माध्यम के प्रति, अपने वो दर्शन के प्रति सच्चाई से अपनी जिम्मेदारी निभाएं। जिम्मेदार हों ईमानदारी से और सच्चाई से, तो कला तभी वो महत्वपूर्ण होती है जब कलाकार अपने ईमानदारी और सच्चाई के साथ, पूरे लगन के साथ और निष्ठा के साथ उनमें अपने को सौंपते हैं। ऋतिक वो काम किए, इसलिए वो आज भी जिंदा है। धन्यवाद। धन्यवाद सलीम भाई, आपने अपने संक्षिप्त और सारगर्भित भाषण में कला के साथ ईमानदारी की आवश्यकता को रेखांकित किया और ऐसा ही ऋतिक घटक ने भी अपने वक्तव्य में कहा है। मैं आज के कार्यक्रम की अध्यक्ष कर रही अध्यापिका डॉक्टर संचिता सान्याल से अनुरोध करूंगा कि वो आए और अपना वक्तव्य रखें। इनके वक्तव्य के बाद हम 10 मिनट का विराम लेंगे और फिर फिल्म दिखानी शुरू की जाएगी। নমস্কার, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবর্গ এবং সামনে যারা উপবিষ্ট আছেন তাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম। হিন্দিভাষী সমাজকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে আমার মতন একজন সাধারণ শিক্ষককে তারা প্রধান অতিথি হিসেবে এখানে আসতে বলেছেন, আহ্বান করেছেন। বিশেষ করে এই মঞ্চে দাঁড়িয়ে যেখানে অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায় আছেন, কমলেশ্বর মুখোপাধ্যায় আছেন, এদের সামনে ঋত্বিক ঘটক বিষয়ে কোনো কথা বলার স্পর্ধা আমার সত্যিই আছে কিনা সেই নিয়েই আমার অনেক বেশি সংশয়। কারণ ঋত্বিক ঘটককে আমরা যারা তার সিনেমা দেখেই শুধু তাকে বোঝার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি এবং তার কিছু লেখা বা তার সাক্ষাৎকার এই পরেই তাকে যেটুকু চেনা। এবং দ্বিতীয় আরেকটা হচ্ছে যে ঋত্বিক বিশেষজ্ঞ সঞ্জয় মুখোপাধ্যায়ের লেখা এবং অজস্র তার যে কটা বই এবং ঋত্বিক বিষয়, তার যে সাক্ষাৎকার, বিভিন্ন জায়গায় তিনি যা বক্তৃতা দিয়েছেন এবং আজকেও এখন যে বক্তৃতা দিলেন সেটাও আমি রেকর্ডে ধরে রেখেছি। ফলে ওনার প্রায় সব কিছু শোনার পরে আমার মনে হয় না যে ঋত্বিক বিষয়ে আমার আর নতুন করে কিছু বলার আছে। যা বলবো তা হয়তো সঞ্জয়দার বিভিন্ন লেখা থেকে পড়া, সেখান থেকে কিছু চিন্তা ভাবনা নেওয়া, আর ঋত্বিকের সিনেমা দেখে তার সাক্ষাৎকার বা তার লেখালেখি পড়ে তাকে যেটুকু আমার বোঝা হয়েছে সেইটুকুই আমি বলতে চাই।
কিন্তু খুব সংক্ষিপ্তভাবে, যেহেতু সময় খুব সামান্য, সেই জন্য আমি লিখে এনেছি আমার অংশটুকু। আমি সেটাই মেনলি একটু পড়ে আপনাদের শোনাবো। এবং এটা সম্পূর্ণভাবে ঋত্বিককে আমার যা মনে হয়, যেটা মানে তার সিনেমা দেখতে গিয়ে, তার লেখা বিভিন্ন কিছু লেখালেখি পড়তে, সাক্ষাৎকার পড়ে তার সম্পর্কে যে ধারণা আমার তৈরি হয়েছে, আমি সেইটুকুই লিখেছি এখানে। ঋত্বিক ঘটক গ্রিসের নাট্যকার অ্যারিস্টোফেনিসের মতোই এই বাংলার সমাজের বিভিন্ন স্তরের জীবনযাত্রার বাস্তবতার কথা তুলে ধরেছেন। সেই কঠিন বাস্তবতার চিত্রায়ন করতে গিয়ে সমাজের সংস্কৃতির ও রাজনীতির রাজা, মন্ত্রী, হাতি, ঘোড়া ও বোরেদের ব্যঙ্গও করেছেন। 70-এর দশক, আমি 70-এর দশকে চলে এসেছি। আমি যেহেতু আপনারা শুনেছেন অলরেডি যে ঋত্বিক যে সময়ে তার সিনেমা তৈরি শুরু করেন, সেই সময়ের কথা কমলেশ্বর দা এবং সঞ্জয় দা বলেছেন। ফলে আমি একেবারেই তার শেষ সময়ের, যে উনি 75-এ মারা যাচ্ছেন, আমি একদম 70-এর দশকের যে 4-5 বছর শেষ সময়ে তিনি যা তখন একেবারে চিন্তার, তার দর্শনের পরিণতির জায়গায় পৌঁছে গেছেন, সেই সময়টাকে ধরে আলোকপাত করেছি। 70-এর দশক শুরু হয়েছিল বহুবিধ রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অস্থিরতা নিয়ে। বলা যায় ঘোলা এক সময়। রাজনীতির রেসলিং রিংয়ের ভেতরে চলছিল আধিপত্যের লড়াই। সমাজ বিভক্ত হয়েছে পক্ষে আর বিপক্ষে। দলহীন বুভুক্ষ মানুষ চেয়েছিল সেই লড়াই আর লড়াইয়ের পক্ষ বিপক্ষ নেওয়া উন্মুক্ত পাবলিকের দিকে। আর কিছু মানুষ, ধরা যাক নীলকণ্ঠ বাগচির কথা, নীলকণ্ঠ বাগচির মতো পদব্রজে শহর, গ্রাম, জঙ্গল পেরিয়ে যাচ্ছিল এই বিরাট পটভূমিকে বুঝতে তৃতীয় কোনো পরিসর থেকে। আমাদের মনে পড়ে সেই দৃশ্য যেখানে নীলকণ্ঠ বাগচি শালবনে দাঁড়িয়ে নকশাল ছেলেদের দলকে নিজের পরিচয় দিতে গিয়ে বললেন, আমি পড়ছি, ব্রহ্মাণ্ড পড়ছে, তবুও আমি থাকতে চাই, জানতে চাই। এই থাকতে চাওয়া, এই জানতে চাওয়াই ঋত্বিকের দায়। যুক্তি, তর্ক আর গল্পের শুরু থেকে শেষ অবধি আমরা দেখি এক ক্ষয়িষ্ণু বুভুক্ষ দ্রষ্টা কৃষককে স্ক্রিন জুড়ে অন্তত 3 বার ফ্যাল ফ্যাল করে দুটো চোখ মেলে স্থির বসে আছেন। তার পেছনে শস্যহীন শুষ্ক প্রান্তর, আর সামনে আপাদ মস্তক কালো পোশাক ও মুখোশ পরিহিত কিছু মানুষের উদ্দাম নৃত্য। ঋত্বিক বলছেন, 71-এর গোড়ায় কলকাতার কোলে বসে কলকাতাটাকে খুব ওতপ্রোতভাবে দেখা গিয়েছিল। বড়লোকদের মধ্যে ঢুকে পড়ে তাদের রিয়াকশনগুলো আমি দেখেছি। তাই আমি সমাজের প্রতিটি স্তরকে কেটে দেখা এবং দেখানোর চেষ্টা করেছি। আরম্ভটা শুধু আমার জীবনের কিছু ঘটনা দিয়ে। তাই একথা বলাই যায়, আত্মকথন হলেও এ ছবি এই সময়ের সমাজ, রাজনীতি, অর্থনীতির সামগ্রিক প্রেক্ষাপটে নানা শ্রেণীর মানুষের অবস্থান, ভাবনা, ক্রিয়া এবং প্রতিক্রিয়ার দলিল ছিল। যুক্তিতর্ক আর গল্প। তিনি বলেছেন, সেই সময় পশ্চিমবঙ্গের রাজনৈতিক পটভূমিকে তিনি নিজের চোখে যেমন করে দেখেছেন, এবং সেই দেখাটা কখনোই কোনো রাজনীতিবিদ বা মতাদর্শের পাটাতন থেকে দেখা নয়। ছবিটি দেখার পূর্বে আমাদের প্রথমেই বুঝে নিতে হবে, এই ছবি কাউকে প্লিজ করতে ঋত্বিক তৈরি করেননি। নকশাল, কংগ্রেস, সিপিআইএম বা সিপিআই কে খুশি করতে এই ছবি তিনি করেননি, একথা তিনি ঘোষণা করেছেন। তার নিজের একটি মতাদর্শ থাকলেও তিনি ছবিকে স্লোগান ধর্মী করতে চাননি। নিজের এসব কথা তার নিজেরই বলা। তাহলে এই ছবিটি দেখার সার্থকতা কি? ঋত্বিক বলেন, ওর থেকে যদি কিছু ইমার্জ করে, থ্রু সিচুয়েশন, থ্রু কনফ্লিক্ট, একটা কিছু যদি তোমাদের মাইন্ডে আসে তো এলো, কিন্তু এটাও কোনো সলিউশন নয়। তিনি চাননি তার আইডিওলজির ওপর থেকে চাপাতে, শুধু বাস্তবতাকে তুলে ধরেছেন মাত্র। ঋত্বিক বিশ্বাস করতেন, যদি শ্রমজীবী মানুষের দুর্গতির ছবিকে সমপরিমাণ অর্থ সাহায্য দেওয়া হয়,
যেভাবে মেইন স্ট্রিম ছবি মানুষকে খুশি করার জন্য করা হয়, তাহলেই বোঝা যাবে প্রকৃতপক্ষে কে জেতে। কি প্রবল শিশু সারল্যে তিনি চাইতেন গণতান্ত্রিক পদ্ধতিতে যদি এই লড়াইটি সত্যিই হয়, তবে নিশ্চিতভাবেই মানুষের যাপনের বাস্তবতাকে তুলে ধরা ছবিগুলোই জিতবে। ফ্যাসিবাদ এদেশ থেকে তো কখনোই বিদায় নেয়নি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রয়োজনীয়তাও তাই আজ ফুরিয়ে যায়নি। ঠিক এই কারণেই আজ ঋত্বিক ঘটকের প্রাসঙ্গিকতা আমরা টের পাচ্ছি। আমরা ঋত্বিকের আজকে এই কারণেই তাকে স্মরণও করছি। ঋত্বিক কোনোদিন রাষ্ট্র বা সিস্টেমের মুখপাত্র ছিলেন না। নিশ্চয়তা, সফলতা বা জয় এর যে পশ্চিমী আলোকিত ন্যারেটিভের বাইরে গিয়ে একটা বিষয়কে দেখা এবং নিজেকে তার জন্য উৎসর্গ করা, এটাই ঋত্বিকের সব থেকে বড় ইন্টেলেকচুয়াল এন্ডেভার। এডওয়ার্ড সাইড বলেন, ক্ষমতার বিপরীতে দাঁড়িয়ে সত্য উচ্চারণের দায় থাকে বুদ্ধিজীবীদের। ফ্রান্স ফানো অথবা এম.এ. সেজার মনে করতেন, বুদ্ধিজীবীদের কাজ নয় প্রাতিষ্ঠানিকতাকে প্রতিষ্ঠা দেওয়া, বরং তাদের কাজ হলো আত্মা নির্মাণ করা। ঋত্বিক ঘটক এডওয়ার্ড সাইটের মতে একজন বুদ্ধিজীবীর বা রাষ্ট্র যখন সংকটে, বৃহত্তর পরিসরে তাকে দেখা। বুদ্ধিজীবী অবশ্যই নির্বাসিত এক স্রষ্টা, তিনি অসহায়, আনস্কিল্ড, অ্যামেচার। থিওডর অ্যাডর্নো বুদ্ধিজীবীকে চিরনির্বাসিত বলেছেন। বুদ্ধিজীবীর কোনো দেশ থাকে না, লেখালেখি তার একমাত্র অবলম্বন। সাইড বলেন, বুদ্ধিজীবী শেষ পর্যন্ত প্রতিনিধিত্বহীন জনতার প্রতিনিধি, প্রতিনিধিত্বহীন জনতার প্রতিনিধি। এদিক থেকে আমাদের ঋত্বিক ঘটক সেই মাত্রার বুদ্ধিজীবী যিনি সিস্টেমের লেন্সে মদ ঠেলে দেন, নিজের পরিচয়টুকুর ভেতর থেকে নাম পদবিটুকু অব্দি মুছে ফেলে নিজেকে পরিচিত করেন মাতাল বলে। এই বিরাট রাষ্ট্রীয় এবং আন্তঃরাষ্ট্রীয় নাশকতার পরিকল্পনার সামনে দাঁড়িয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস ও সামাজিক স্তরে তার প্রতিক্রিয়ার ক্ষয়, ক্ষতির ও খতিয়ান তুলে ধরেন আর বিদ্রুপ করে বলেন, আসলে তিনি এই পচে ওঠা সময়ের একজন ব্রোকেন ইন্টেলেকচুয়াল। সেই ব্রোকেন ইন্টেলেকচুয়ালের ইস্তাহার, তার বাক্যগুলো কিরম হতে পারে, কোটেশন এইটুকু বলেই আমরা শেষ করব। 1000 বছরের ইতিহাস, এদেশে বহু দার্শনিকের জন্ম হয়েছে, ফলে বহু ফিচেল বদমাইশের হাতে এদেশ প্রচুর হাতিয়ারও তুলে দিয়েছে। সেগুলিকে বুঝে জাপটে ধরে উপড়ে ফেলতে হবে। ওরা নেই বললেই চলে যাবে না, ওদের শেকড় ওপরাতে হলে ওদের শক্তি ও ওদের দুর্বলতা ভালো করে জানতে হবে। আমার মনে হয়েছে ঋত্বিক ঘটক পড়তে গিয়ে বা তার সিনেমা দেখতে গিয়ে এই মেসেজটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। যদি আমরা একাডেমিক্যালি ঋত্বিক ঘটককে দেখি, যে আমাদের জানতে হবে ওদের শক্তি এবং ওদের দুর্বলতা, তবেই আমরা ওদেরকে উপড়ে ফেলতে পারবো। এই ফ্যাসিস্ট সময়ে দাঁড়িয়ে যখন সমস্ত সাহিত্য, শিল্প, সংস্কৃতির যারা মাথা, তারা অনেকটা রাষ্ট্রদূতের মতো ভূমিকা পালন করেন, রাষ্ট্রের হয়ে, সরকারের হয়ে তারা কথা বলছেন, তাদের সমর্থন করছেন। কাশ্মীর ফাইলসের মতন একটা সিনেমাও তৈরি হচ্ছে, সেই সিনেমা দেখতে প্রধানমন্ত্রীও চলে যাচ্ছেন। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের কাছে ঋত্বিক ঘটক আজকে ভীষণ প্রয়োজনীয়, জরুরি একটি, ঋত্বিক ঘটককে পাঠ একটি খুব প্রয়োজনীয় এবং জরুরি পাঠ হতে পারে, যেখান থেকে আমরা একটা তৃতীয় পরিসর খুঁজে নিতে পারি। এবং ওই হাঁটা যুক্তিতর্ক গল্পে তিনি যে দেখাচ্ছেন যে শহর থেকে গ্রাম হয়ে জঙ্গলে যে হেঁটে চলেছেন, এ যেন তার এক অভিযাত্রা। এই যেতে যেতে তিনি মানুষের দুঃখ কষ্ট শুধু নয়, বিভিন্ন তার্কিক তর্কগুলোকেও দেখতে পাচ্ছেন। আমরা যারা সিনেমাটিকে বারবার দেখেছি তারা দেখবো যে বিভিন্ন তর্ক, যে এই যে ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি তার সঙ্গে লৌকিক সংস্কৃতি তার তর্ক, বিপ্লববাদী মতাদর্শের সঙ্গে ঋত্বিকের যে তর্ক, এই বিভিন্ন তর্কের মধ্যে দিয়ে জানা, দেশকে, সমাজকে জানা
এবং এই ফ্যাসিস্টদের আমরা যদি উপড়ে ফেলতে পারি, তাদের শক্তি এবং দুর্বলতা দুটোকেই জেনে তবে আমাদের এই কাজ যে অংশ নিতে হবে। ধন্যবাদ, নমস্কার। धन्यवाद प्रोफेसर संचिता सान्याल। 8849 गाड़ी किसकी है, कृपया देख लें। इसी बीच हमारे बीच उपस्थित हुए हैं रोविंदा, उनका बहुत बहुत स्वागत है। मैं हमारे साथी अभिषेक कुमार से अनुरोध करूंगा कि उनको फूलों का गुलदस्ता देकर उनका स्वागत करें। कार्यक्रम का पहला भाग हम यहाँ विश्राम लेंगे। मैं सबसे अनुरोध करूंगा कि इसे घटक की तस्वीर पर पुष्प अर्पित करते हुए आप अपना स्थान ग्रहण करें। दादा सामने एक सोए दादा लालगंजी बसे ना एक बहुत बहुत धन्यवाद। रेस्पेक्टेड पैट्रन मोहम्मद सलीम, आपने अपने व्यस्तम समय में से समय निकाला। डॉक्टर संजय मुखोपाध्याय, डॉक्टर संचिता सान्याल और आज के उद्बोधनकर्ता डॉक्टर कमलेश्वर मुखर्जी। जैसा कि मैंने बताया, डॉक्टर कमलेश्वर मुखर्जी जब मैं कहता हूं तो ये कोई एकेडमिक डिग्री नहीं है, वो बाकायदा MBBS डॉक्टर है, ये ध्यान रखें। बहुत बहुत धन्यवाद।